আজ কেস ডায়েরিতে এমন একজন আমাদের সঙ্গে অতিথি, যিনি গোয়েন্দা দপ্তরে অনেক বেশি কাজ করেছেন। তার স্বাচ্ছন্দ্য পুলিশের ইউনিফর্মে যেমন ছিল, সেরকম সাদা পোশাকে। দিলীপ ব্যানার্জি, নমস্কার। নমস্কার। আপনার শুরুটা কিভাবে হয়েছিল? মানে আপনি হঠাৎ করে পুলিশের চাকরিতে কেন এলেন? আমরা প্রকৃতপক্ষে যে ব্যাকগ্রাউন্ডের লোক আর কি, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সার্ভিস সিলেকশনটা একটা বিলাসিতার মতো আর কি, যেটা পাওয়া যায় সেটাকে করতে হয়। পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে পড়াশোনার মাধ্যমে যে চাকরিগুলো পাওয়া যায়, আমি কখনো এফওসি ছিলাম, কখনো গভর্নমেন্ট স্কুলে ছিলাম, যখন যেরকম এসছে সেগুলো করেছি, ভালোবেসেই করেছি যেটুকু করেছি। এই যে পুলিশের চাকরিতে যোগ দিলেন, প্রথম পোস্টিং কোথায় হয়েছিল? পোস্টিং প্রথমে যেটা হয়েছিল সেটা যে একটা ট্রেনিং পিরিয়ড, একটা প্রফেশনাল হয়, সেটা বাঁকুড়াতে হয়েছিল। তারপর আমার প্রথম পোস্টিং যেটা হলো সেটা হচ্ছে, তখনকার দিনে এটাকে ওয়েস্ট দিনাজপুর বলতো, এখন যেটা ভেঙে গিয়ে নর্থ এবং সাউথ দিনাজপুর হয়েছে। ওয়েস্ট দিনাজপুর। ওয়েস্ট দিনাজপুরে আমি যাই হচ্ছে 87। তখন ওখানে নকশালদের একটা সেকেন্ড সিসি বলে একটা সংগঠন ছিল, দ্বিতীয় কেন্দ্রীয়, এটা তাদের একটা তো ভালো প্রভাব ছিল ওখানে। সেরকম ধরনের কোনো অভিজ্ঞতা আছে আপনার? এই যে প্রভাবটা, দ্বিতীয় বা সেকেন্ড সেন্ট্রাল কমিটির যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু সেরকমভাবে খুব প্রকাশ্যে সর্বত্র তার একটা প্রকাশ রয়েছে তাদের কার্যপ্রণালীর, তা নয়। তাদের কিছু না কিছু প্রোগ্রাম চলতে থাকতো আর কি। আচ্ছা। ওনারা যেমন হয়তো কোনো একজন লোককে টার্গেট করেছেন, তাদেরকে ওনাদের ভাষায় প্রতিক্রিয়াশীল মনে হয়েছে, সুতরাং এই লোকটি থাকার অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই, সুতরাং তাকে সরিয়ে দিতে হবে। এ ধরনের নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে। আবার ধরুন, এই ধরনের কাজগুলো করতে গেলে ওদের যেটা দরকার সেটা হচ্ছে অস্ত্রের দরকার, সুতরাং অস্ত্রটা কোত্থেকে পাওয়া যায়। এমনিতে পার্টিটা, আমার যতটা অভিজ্ঞতা, খুব অ্যাফ্লুয়েন্ট ছিল না সে সময়তে। তার জন্য ওরা যে বাইরের থেকে আর্মস টার্মস কিনে ওদের মুভমেন্ট করবে, সেরকম একটা জায়গাতে ওনারা ছিলেন না। তার ফলে কিন্তু অস্ত্রশস্ত্র যেখান থেকে পাওয়া যায় তার একটা প্রচেষ্টা ছিল। তো এরকম একটা ঘটনা আমার মনে পড়ে। তখন আমি ছিলাম হচ্ছে ডিওএসপি ছিলাম, গঙ্গারামপুর আমি দেখতাম সে সময়তে। আমাদের একটা বাস স্কট করে যাচ্ছিল কুচবিহারের দিকে, তাতে আমাদের 3 জন পুলিশ ছিলেন, কনস্টেবল ছিলেন, তারা সবাই আর্মড ছিল স্কট কার হিসেবে। স্কট করার জন্য যেহেতু ওরা ডিটেলড হয়েছিল, ওই 303 রাইফেল নিয়ে সবই ছিল, রাইফেল ছিল, অ্যামুনিশন ছিল। তা ওখানে ওদের একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে গঙ্গারামপুরে গিয়ে হল্ট দেয়। এই গঙ্গারামপুরে যখন হল্টটা দেয়, সে সময়তে সাধারণত সবাই নেবে, রিল্যাক্স করে, চাটা ইত্যাদি খায়। তা আমাদের ক্ষেত্রেও 2 জন পুলিশ ফোর্স কিন্তু 3য় জনের কাছে তাদের আর্মসটাকে রেখে ওনারা নিচে নেমে আসেন, এবং নিচে নেমে আসার খানিকক্ষণ পরেই ওরা শুনতে পায় যে ভেতরে কোনো গুলির আওয়াজ হচ্ছে। গাড়ির মধ্যে? হ্যাঁ, গাড়ির মধ্যে। আচ্ছা। গাড়ির মধ্যে গুলির আওয়াজ হচ্ছে। গুলির আওয়াজটা ওরা শুনতে পেয়ে কিন্তু কখনোই, যেহেতু ওদের আর্মসটা ভেতরে রয়েছে এবং ওদের একজন সহকর্মী রয়েছে, সুতরাং কিন্তু ওরা ওখান থেকে চলে যাওয়ার কোনো মানুষ, মানে অন্য কেউ হলে হয়তো পালিয়ে যেত, এরকম একটা বলা হয় অনেক সময়তে। কিন্তু আমাদের যারা ছিলেন তারা কিন্তু ওঠার চেষ্টা করে বাসে, এবং বাসে যখন ওঠার চেষ্টা করে পাদানিতে থাকাকালীনই কিন্তু ওই 2 জনকে গুলি করা হয় এবং 2 জনে ওখানে মারা যান পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এই 2 জন মারা যায়। আমাদের যিনি ওখানে বসেছিলেন 3টি আর্মস নিয়ে, তাকেও ওরা মেরে ফেলেন। তা শুধু আমাদের ক্যাজুয়ালিটি 3 জন পুলিশ ফোর্স হলো, 3টে আর্মস আর আর্মস রিলেটেড সমস্ত অ্যামুনিশনগুলো, এগুলো নিয়ে ওনারা চলে যান। যাবার সময় কিছু স্লোগান ওনারা দেন। এই অপারেশনগুলো হয়, এই অপারেশনগুলো কিভাবে হয়, কি হয়, সে সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? প্রত্যেকটা অপারেশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা বা ওখানে কাজ করার সুবাদে, যে এই অপারেশনগুলোর জন্য কিন্তু একটা প্রস্তুতি ওদের থাকে, সেই প্রস্তুতিটা একদম ট্রু সেন্সে রিহার্সাল বলতে যা বোঝায় তাই। যেমন এই ক্ষেত্রে আমরা পেয়েছি, যখন আমাদের কেসটা ডিটেকশন হলো, তখন তারা ওই রকমভাবেই ওই বাসে চেপে এসেছেন, ওখানে এসে দাঁড়িয়েছেন, ওখান থেকে বেরিয়েছেন, আর্মসটা নিয়েছেন, যদি আর্মস তখন থাকে, তাহলে কোন রাস্তা দিয়ে যাবে, সে রাত্রিটি কোথায় থাকবে, পরের দিন কোথায়, এইরকম একটা বিশদভাবেই কিন্তু একটা প্ল্যানিং করা হয়। এবং প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু ওদের সবসময় যেটা থাকে, একটা পাবলিসিটির জায়গা থাকে। মানে ওয়ার দে উইল এক্সপোজ দেয়ার আইডেন্টিটি, ওনারা বলবেন। অনেক সময় এটা আজকাল অনেক কিছু বেরিয়েছে যেগুলো থেকে হয়তো এগুলোকে মিসগাইড করার জন্য, বাট দ্যাট টাইম ইট ওয়াজ নট লাইক দ্যাট।
তা সেখানে দাঁড়িয়ে ওদের কিছু লোকজন ওই কাজে ব্যস্ত থাকে, যারা লিফলেট টিফলেট এগুলো দেয়, ওদের সাংগঠনিক কথাবার্তা বলার চেষ্টা করে। সেই রকমই একটা টিম, 6জন টিম হলে 2টো লোক হয়তো থাকবে এই পারপাসে, 4টে লোকের মধ্যে 3জন লোক হয়তো অপারেশনাল থাকবে, আর একটি লোক তাদেরকে গাইড করে নিয়ে যাবে যেখানে ওরা ফিরে যাবে আর কি। দিস ওয়াজ দ্য প্ল্যানিং। তো এটা আপনার বুঝে গেলেন যে এটা সেকেন্ড সিসি ওরাই করলো? এটা সেকেন্ড সিসি বোঝা মানে কি, সেকেন্ড সিসি যেহেতু স্লোগানটা দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি, তার থেকে আমাদের মনে হয়েছে এটা ওদেরই কাজ। কিন্তু তারপর এটা ডিটেকশনটা কিভাবে হলো? এই কেসটা হবার পরে তখন কিন্তু অনেক রকমের একটা প্রস্তুতি তখন চলছিল, বাংলা বিহার মিলিয়ে, যেহেতু বিহার কিষানগঞ্জের সঙ্গে বর্ডার আছে, আমাদের ওখানে জয়েন্ট মিটিং হয়েছিল এবং কোথায় কোথায় কি হতে পারে না পারে নানা রকমের সমস্ত প্রস্তুতি চলছে। এবং ইনসিডেন্টালি আপনাকে বলি, এরকম একটা মিটিং যখন রায়গঞ্জের ওখানে কোথাও হচ্ছিল, তখন ওদেরই যারা এই কাজটা করেছে তাদের একজন লোক উল্টো দিকে একটা চায়ের দোকানে বসে পুরো ব্যাপারটা দেখছিল। পরে যখন আমরা এটাকে পেয়েছি তখন সে আমাকে বলছিল যে আমরা দেখলাম আপনারা গেলেন ভেতরে, অনেক বড় চলছে মিটিং ইত্যাদি। যাই হোক, তারপরে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে একটি লোককে ওখান থেকে আমাদের প্রথমে বিএসএফ, তারপরে ওরা হ্যান্ডওভার করে বালুরঘাট থানাকে। একটি লোক, একটি ছেলে, রাদার গ্র্যাজুয়েট ছেলে, সেই ছেলেটি প্রথম অ্যারেস্ট হয়। অ্যারেস্ট মানে হচ্ছে তাকে প্রথম ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে সামহাউ অ্যাডমিটেড যে এই কাজটা আমরা করেছি। এবং তারপরে ও আমাদের বিভিন্ন জায়গাতে নিয়ে যায়, প্রায় ধরুন 18 ঘন্টা মতো বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে তারপর একটা জায়গা থেকে আলটিমেটলি আমাদের আর্মস এবং অ্যামুনিশনগুলো পাওয়া যায়। এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনি কাজ, মানে এই চাকরি জীবনে, যেখানে গুলি চালাতে হয়েছে বা ধরুন কোনো জায়গায় মব নিয়ন্ত্রণ করতে হয়েছে মারাত্মকভাবে? মব নিয়ন্ত্রণের ব্যাপারটা তো পুলিশের জীবনে, এত দীর্ঘ জীবনের চাকরি জীবনে বারবার করতে হয়েছে আর কি। গুলি চালানোর মতো যে ঘটনাটা, সেটাও সাধারণভাবে আমরা গুলি চালালে পরেও যাতে সেটা কারোর ক্ষতি করে না করে, এবং সেই ক্ষতিটাও যেহেতু কখনো লোয়ার পার্ট অফ দি বডির মধ্যে থাকে, সেই রকম জিনিসগুলোকে মেনেজটেরই করা হয় আর কি। একটা যেটা বলছেন, যেটা আমার মনে হয়েছে যে ওটা অনেক ইফেক্টিভ হয়েছিল, কিন্তু ডিসিশনটা খুব সঠিক ছিল কিনা আমি এখনও খুব সন্দিহান। সেটা হয়েছিল 2008 সালে। আচ্ছা, আমি তখন ডিসিআরএফ ছিলাম। আমার ডিউটিটা পড়েছিল হচ্ছে মহরমের ডিউটি। মানে ডিসিআরএফটা পুরোটা একটু বলে নিই। ডিসি রিজার্ভ ফোর্স। উনি সাধারণত দেখে থাকেন হচ্ছে যে এখানকার যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ আসামি যারা বিভিন্ন জেল থেকে কোর্টে প্রোডাকশন হয়, তারপরে কতগুলো বিশেষ বিশেষ জায়গা, যেমন রাইটার্স ছিলেন সেই সময়তে, রাজভবন থাকে, হাইকোর্ট থাকে, এদের সিকিউরিটিটা দেখতে হয়। তাই কিন্তু যখন এই ধরনের কোনো ডিউটি হয় তখন সেখানে সবারই ডিপ্লয়মেন্ট হয় আর কি। তা সেরকম একটা জায়গাতে আমার গার্ডেন রিচে ডিপ্লয়মেন্ট হয়েছিল আর কি। তা গার্ডেন রিচে ডিপ্লয়মেন্ট হওয়ার পরে আমি আমার সাথে 2জন সিকিউরিটি, আরও 2জন ফোর্স নিয়ে ওখানে আমি রিপোর্ট করি। সন্ধ্যের কিছু পরেই, হয়তো 8টা-4টা এরকম একটা হয় মনে হয় আর কি, হঠাৎ করে একটা খবর আসে। সে সময়তে কী ছিল, সে সময়তে কিন্তু গ্রেটার কলকাতাটা হয়নি, অর্থাৎ মেটিয়া ব্রুজটা তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশই ছিল, গার্ডেন রিচ আমাদেরই ছিল। একটি মসজিদ আছে ওখানে, যেটা এই মসজিদটা পড়তো তখনকার সময়ের মেটিয়া বুরুজে, এখনও মেটিয়া বুরুজে, আর রাস্তাটা ছিল গার্ডেন রিচে। তার মানে হচ্ছে কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ এরকম একটা জায়গা। সেখানে ছিল একটা মস্ক, এই মস্কটা সুন্নিদের, শিয়াদের ছিল। তা ওখানে একটা রিচুয়াল ছিল, এখনও হয়তো আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে যে যখন ওখান থেকে প্রসেশনগুলো বেরোয়, মহরমের প্রসেশনগুলো, স্পেশালি পাইকান যারা বেরোন, তারা ওখানে দাঁড়িয়ে ভেতরে ঢুকে ওখানে একটু মাথা ঠোকায় বলে, দে প্রে সামথিং অর দে অনার উইথ দ্যাট, দে স্টার্ট দেয়ার ফার্দার মানে অ্যাক্টিভিটি যেটা করবে। হ্যাঁ, তারপরে তা আমাদের কাছে যেটা খবর আসলো সেটা হচ্ছে যে ওই প্রসেশনগুলো থেকে কোনো একটা কিছু অনর্থ ভেতরে হয়েছে। ওখানে লেডিসরাও থাকে শিয়ার মস্কগুলোতে। তা সেই কারণে ওরা আর এদেরকে ঢুকতে দিতে চাইছে না এবং গেটটা বন্ধ করে দিয়েছে। এবং গেটের বাইরে অসংখ্য লোকের ভিড় হয়ে গিয়েছে। এই ভিড়টা হয়ে যাওয়ার ফলে ওরা গেটটা ভেঙে ঢুকতে চাইছে এবং দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা অসহিষ্ণুতার বাতাবরণ ওখানে তৈরি হয়েছে। সেই অবস্থাতে আমি গিয়ে পৌঁছে এবং ভেতরে আমি ঢোকার চেষ্টা করি, ভেতরে ঢুকিও। কিন্তু ভেতরে ঢুকে যে ফোর্সটা ওখানে ছিল বেঙ্গল পুলিশের, তাদেরকে লোকেট করাটা আমার খুব অসুবিধা ছিল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার ছিল, ঘরগুলো অত্যন্ত ছোট ছোট ছিল। সেরকম একটা অবস্থাতে কিন্তু ওখান থেকে আমাকে মবটাকে ডিসপার্সাল করার জন্য ওই সময়তে ফায়ার ওপেন করতে হয়েছিল।
আপনি নিজে ফায়ারিং করেছেন? না, ওখানে আমি দুটো ছেলেকে ওখানে ডিটেল করি উইথ প্রপার ব্রিফিং। দেয়ারআফটার ওরা এই ফায়ারটা করে এবং করার পরে মবটা ডিসপার্স হয়। ব্ল্যাঙ্ক ফায়ার? হ্যাঁ, এবং টার্গেটেড ফায়ার? না, কোনো টার্গেট, ব্ল্যাঙ্ক ফায়ারই ছিল। ক্রিমিনালদের ধরে মারধর করেছেন, পিটিয়েছেন? না, ক্রিমিনালদের ধরে মারধর পিটানোর ব্যাপারটা আমার একদম সার্ভিস জীবনের প্রথমেই একটা ঘটনা ঘটেছিল। সেটার মধ্যে একটা ঘটনা থেকে আমি অ্যাকচুয়ালি আমার পুরো সার্ভিস জীবন ওয়াজ গাইডেড রাদার আর কি। আসলে ক্রিমিনাল বদলে গেল পুরো সার্ভিস জীবনটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আমি তখন কিছু নতুন জিনিস শিখলাম। সেটা হচ্ছে এই যে কি ঘটনা ঘটেছিল বলছিলেন? কাস্টোডিয়াল ডেথ যেটা বলে আর কি। আচ্ছা। তা সেখানে ওরা একজন লোককে ধরে নিয়ে এসেছিল, সেই লোকটিকে রেখেছিল ভেতরে, থানার ভেতরে এর মধ্যে রেখেছিল। রাখার পর পরের দিন সকালে লোকটা অসুস্থ হয়, হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কোন জায়গার ঘটনা? এটাও ছিল গঙ্গারামপুরেরই ঘটনা। হসপিটালে যখন নিয়ে যায়, তখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিন্তু তার অনেক রকমের অসুস্থতার ব্যাপারটা চলে আসে, যেগুলো ডক্টররা বুঝতে পারে। তখন কিন্তু আমার একটা ধারণা হয়েছিল সেটা হচ্ছে যে শুধু ক্রিমিনাল বলে না, যে কোনো লোকের ইন্টারনাল কি কন্ডিশন আছে, স্ট্রাকচারাল, অর্গানাইজেশনাল, এটা বাইরের থেকে কিছু বোঝা যায় না। আর সেটা যদি না বোঝা যায় তাহলে অনেক সময় একটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তখন সে কতদিন ধরে খায় না, সে লোকটি ইনটক্সিকেটেড কিনা, ড্রাগ অ্যাডিক্ট কিনা, এই জিনিসগুলো সিন্স দিস থিংস আর নট নোন টু মি, শুধু আমি তাকে একটা জোরে কথা বলা, একটা যদি আমি চর মারার চেষ্টা করি বা একটা চর মারি, তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে আর কি, সেরকম জিনিসটা কিন্তু যিনি করেন তিনি সবসময় ভেবে করেন না। কিন্তু ওই ধরনের একটা জায়গা থেকে কিন্তু আমার মনে হয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে যার উপরে কেউ কিছু এই ধরনের ব্যাপারগুলো যেগুলো সবসময় শোনা যায় আর কি, প্রথম দেখা দরকার আর কি, যে সে লোকটি কে। আজ কেস ডায়েরিতে এতটা শুনলেন, আগামীকাল আবার শুনবেন বাকি অংশটা।